মেঘে মেঘে আকাশ কুসুম তুলি, সূর্য যখন অস্তে পড়ে ঢুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তুলি, সাত সাগরের ফেনায় ফেনায় মিশে আমি যাই ভেসে দূর দেশে। সাত সাগরের ফেনায় ফেনায় মিশে আমি যাই ভেসে দূর দেশে। পরের দেশের বন্ধ দুয়ার দিহানা মনে মনে, পরের দেশের বন্ধ দুয়ার দিহানা মনে মনে, কোথাও আমার যাত্রী আমি ওরে, পারবে না কেউ আমায় রাখতে ধরে। দুঃখ সুখের বাঁধন সবই মিছে, বাঁধা এ ঘর রইবে কোথায় পিছে। বিষয় বোঝা টানে আমায় নিচে, ছিন্ন হয়ে ছড়িয়ে যাবে পড়ে। যাত্রী আমি ওরে, চলতে পথে গান গাহি প্রাণ ভরে। দেহ দুর্গে খুলবে সকল দ্বার, ছিন্ন হবে শিকল বাসনার। ভালো মন্দ কাটিয়ে হব পার, চলতে রব লোকে লোকান্তরে। যাত্রী আমি ওরে, যা কিছু ভার যাবে সকল সরে। আকাশ আমায় ডাকে দূরের পানে, ভাষাবিহীন অজানিতের গানে। সকাল সাঁঝে আমার পরাণ টানে, কাহার বাঁশি এমন গভীর স্বরে। যাত্রী আমি ওরে, বাহির হলেম না জানি কোন ভোরে। তখন কোথাও গায়নি কোনো পাখি, কি জানি রাত কতই ছিল বাকি। নিমেষ হারা শুধু একটি আঁখি জেগেছিল অন্ধকারের পরে। যাত্রী আমি ওরে, কোন দিনান্তে পৌঁছব কোন ঘরে। কোন তারকা দ্বীপ জালে সেইখানে, বাতাস কাঁদে কোন কুসুমের ঘ্রাণে। কে গো সেথায় স্নিগ্ধ দুনয়নে, অনাদিকাল চাহে আমার তরে। গুরুদেবের জীবনে ৪ঠা ফাল্গুন ১২৭৯ তারিখটি বিশেষ স্মরণযোগ্য। রবীন্দ্র জীবনের শেষ ৪০ বছর যে বোলপুর শান্তিনিকেতনের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে যুক্ত, সেইখানে এই দিনে তার প্রথম পদার্পণ। শান্তিনিকেতনের ইতিহাসে আরেকটি তারিখও বিশেষ স্মরণযোগ্য, ২৫শে জুলাই ১৯৪১। এই আশ্রম থেকে কবির শেষ যাত্রার দিন। যেমন করে ফুল পাতা খসে পড়ে, বৃদ্ধ গাছটি যেমন করে ধীরে ধীরে শুকিয়ে আসে, তিনি ভেবেছিলেন তেমনি করে একদিন প্রকৃতির কোলে ঝরে পড়বেন। পুরাতন আমার আপন শ্লথবৃন্ত ফলের মতন ছিন্ন হয়ে আসিতেছে, অনুভব তারি আপনারে দিতেছে বিস্তারি আমার সকল কিছু মাঝে। আমার যাবার বেলায় পিছু ডাকে ভোরের আলো, মেঘের ফাঁকে ফাঁকে পিছু ডাকে পিছু ডাকে। আমার যাবার বেলায় পিছু ডাকে। বাদল প্রাত
ডাকে আমার যাবার বেলা পিছু ডাকে ভরা নদী ছায়ার তলে ছুটে চলে খোঁজে কাকে পিছু ডাকে ভরা নদী ছায়ার তলে ছুটে চলে খোঁজে কাকে পিছু ডাকে আমার প্রাণে ভিতর শেকে থেকে থেকে বিদায় প্রাতে পুতলাকে পিছু ডাকে পিছু ডাকে আমার যাবার বেলা পিছু ডাকে ভোরের আলো মেঘের ফাঁকে ফাঁকে পিছু ডাকে পিছু ডাকে আমার যাবার বেলা পিছু ডাকে নমস্কার। প্রতিমা দেবীর নির্বাণ বইটি থেকে নির্বাচিত অংশ আপনাদের পড়ে শোনাবো, যেখানে তিনি তার বাবা মশাইয়ের শেষ জন্মদিনের কথা বলেছেন। তাকে সামনে বসিয়ে জন্মদিনের উৎসব যে আর কখনো হবে না তখন তা কি জানতো, কিন্তু এবারকার আয়োজনটি হয়েছিল সুন্দর। কত বন্ধু তার কত জিনিস পাঠালেন, ফলে ফুলে ঘর ভর্তি হয়ে গেল। বিশেষ করে আমের সাজিতে এই ফলটি ছিল তার অত্যন্ত প্রিয়। গত বছরেও দিনে ৬-৭টা করে আম খেতেন। এবার এত ভক্ত তাকে আম পাঠাচ্ছেন কত দেশ দেশান্তর থেকে, কিন্তু খাবার স্পৃহা চলে গেছে। অনেক অনুরোধ করলে তবে চামচে করে একটু মুখে দিতেন। সন্ধেবেলায় তার নাতনি তাকে জন্মদিনের সাজে সাজিয়ে দিল। শুভ্র বরদের ধুতি, উত্তরীয়, মাল্য, চন্দনে। ঠেলাগাড়ি করে নিয়ে যাওয়া হলো উত্তরায়ণের বারান্দায়, যেখানে জন্মতিথির অনুষ্ঠানের আয়োজন প্রস্তুত ছিল। তিনি রোগী, কিন্তু তার অন্তরের জ্যোতি সমস্ত রোগক্লিষ্টতাকে ছাপিয়ে উঠেছিল। প্রতিমা দেবী বলছেন, মনে হলো যেন কোন ধ্যানলোকের দেবতা এসেছেন আজ নববর্ষের বিশেষ পূজা নিতে। মেয়েরা বিচিত্র উপহার নিয়ে শান্তিনিকেতন, শ্রীনিকেতন থেকে এলো। সমস্ত প্রতিষ্ঠান এবার সাজিয়ে দিয়েছে তাদের নানা প্রকারের উৎপন্ন বস্তু নূতন নূতন রচনায়। হৃদয় দিয়ে শিল্পীরা গড়েছেন তার ৮০ বৎসরের জন্মদিনের উপহার। সার বেঁধে বাসন্তী কাপড় পরে মেয়েরা যখন নিয়ে এলো তার পায়ের কাছে নিবেদনের ডালা, তখন অজানা ছিল যে এই ডালা তার সামনে আর সাজানো হবে না। তাকে নিয়ে এই তার শেষ জন্মদিন। কিন্তু তিনি মনে যেন এই অনাগত ঘটনার আভাস পেয়ে লিখেছিলেন,
জন্মদিনে মৃত্যুদিনে দোহে যাবে করে মুখোমুখি, দেখি যেন সে মিলনে পূর্বাচলে অস্তাচলে অবসন্ন দিবসের দৃষ্টি বিনিময়ে সমুজ্জ্বল গৌরবের প্রণত সুন্দর অবসান। নববর্ষে সেদিন তিনি যা বলেছিলেন আশ্রমবাসীদের প্রতি, সেটি তাঁর শেষ আশীর্বাদ। আমি পড়ছি। আশ্রমবাসী কল্যাণীয়গণ, তোমরা আজ আমাকে অভিনন্দন করে উপহার বহন করে এনেছ, পরিবর্তে আমার কাছ থেকে আশীর্বাদের প্রার্থনা জানিয়েছ। প্রত্যহ নীরবে আমার আশীর্বাদ তোমাদের প্রতি প্রবাহিত হয়েছে, দীর্ঘকাল নিরন্তর তোমাদের অভিষিক্ত করেছে। আমার আশীর্বাদ আজ নূতন বেশে তোমাদের কাছে উপস্থিত হোক, সুন্দর বেশে তাকে তোমরা গ্রহণ করো। জন্মকালে আমরা যে আত্মীয় লাভ করি তার মধ্যে কোনো চেষ্টা নেই। জীবনলক্ষ্মীর যে অযাচিত দান তার মধ্যে আমাদের কোনো গৌরব নেই। তারপর জীবনযাত্রার পথে পথে যদি আত্মীয় সংগ্রহ করতে পারি তবে সেই তো আশ্চর্য, সেই তো গৌরবের বিষয়। সেই আত্মীয়তা আরো গভীর, অকৃত্রিম, মূল্য তার অনেক বেশি। আশীর্বাদ সেই তো বহন করে আনে। আজ যে তোমাদের সকলের হৃদয়ের দান বিধাতার আশীর্বাদ রূপে আমার কাছে উপস্থিত, এক আশ্চর্য ঘটনা। কোন দূরে পরিবারের সংকীর্ণ সীমার মধ্যে আমার বাল্যলীলা আরম্ভ। আমি কাউকে জানতাম না। 2-4 জন আত্মীয়ের মধ্যে আমার পরিচয় সীমাবদ্ধ ছিল। আজ তোমাদের দ্বারা পরিবেষ্টিত হয়ে ভাবি, বিধাতা আমার জীবনে কি খেলা খেললেন। সেদিন তো এই কথা কল্পনাও করতে পারিনি। প্রচলিত ভাষায় যাকে আত্মীয় বলে তোমরা তা নও, তাই তোমাদের প্রীতি এত মূল্যবান। এই নববৈশাখের উৎসবে তোমরা যে উপহার পুঞ্জীভূত করে এনেছ, কৃতজ্ঞ অন্তরে তা গ্রহণ করি। আমার মতন সৌভাগ্য অতি অল্প লোকেরই আছে। শুধু যে আমার স্বদেশীরাই আমাকে ভালোবেসেছেন তা নয়, সুদূর দেশেরও অনেক মনস্বী, তপস্বী, রসিক আমাকে অজস্র আত্মীয়তা দ্বারা ধন্য করেছেন। জানি না আমার চরিত্রে কর্মে কি লক্ষ্য করেছেন। সকলেরই স্নেহ, মমতা, সেবা আজ আমি অন্তরের মধ্যে গ্রহণ করি। প্রণাম করে যাই তাঁকে, যিনি আমাকে এই আশ্চর্য গৌরবের অধিকারী করেছেন। জানি জানি গো দিন যাবে, এদিন যাবে, এদিন যাবে, জানি জানি, জানি জানি গো দিন যাবে, এদিন যাবে, এদিন যাবে। একদা কোন বেলা শেষে মলিন রবি করুণ হেসে শেষ বিদায়ের চাওয়া আমার মুখের পানে চাবে, শেষ বিদায়ের চাওয়া আমার মুখের পানে চাবে। পথের ধারে বাজবে বেনু, নদীর কূলে চড়বে ধেনু,
পথের ধারে বাজবে বেণু, নদীর কূলে চড়বে ধেনু, আঙিনাতে খেলবে শিশু, পাখিরা গান গাবে। তবু তবু ওদিন যাবে, এদিন যাবে, এদিন যাবে, জানি জানি, জানি জানি গো দিন যাবে, এদিন যাবে, এদিন যাবে। তোমার কাছে আমার এ মিনতি, এ মিনতি, যাবার আগে জানি যেন আমায় ডেকেছিল কেন। আকাশ পানে নয়ন তুলে শ্যামল বসুমতী, আকাশ পানে নয়ন তুলে শ্যামল বসুমতী, কেন নিশার নীরবতা শুনিয়েছিলে তারার কথা, কেন নিশার নীরবতা শুনিয়েছিল তারার কথা, পরাণে ঢেউ তুলেছিল কেন দিনের জ্যোতি। তোমার কাছে আমার এ মিনতি, এ মিনতি, এ মিনতি, জানি জানি, জানি জানি গো দিন যাবে, এদিন যাবে, এদিন যাবে, সাঙ্গ যাবে হবে ধরার পালা, ধরার পালা, যেন আমার গানের শেষে থামতে পারি সমে এসে। ছয়টি ঋতুর ফুলে ফলে ভরতে পারি ডালা, ছয়টি ঋতুর ফুলে ফলে ভরতে পারি ডালা, এই জীবনের আলোকেতে পারি তোমায় দেখে যেতে, এই জীবনের আলোকেতে পারি তোমায় দেখে যেতে, পরিয়ে যেতে পারি তোমায় আমার গলার মালা। সাঙ্গ যাবে হবে ধরার পালা, ধরার পালা, ধরার পালা, জানি জানি, জানি জানি গো দিন যাবে, এদিন যাবে, এদিন যাবে, জানি জানি, জানি জানি গো দিন যাবে, এদিন যাবে, এদিন যাবে। দিনাবসান। বাঁশি যখন থামবে ঘরে, নিভবে দ্বীপের শিখা, এই জনমের লীলার পরে পড়বে যবনিকা, সেদিন যেন গভীর তরে ভিড় না জমে সবার ঘরে, হয় না যেন উচ্চস্বরে শোকের সমারোহ। সভাপতি থাকুন বাসায়, কাটান বেলা তাসে পাশায়, নাই বা হলো নানা ভাষায় আহা উহু ও, নাই ঘনালো দল বেদলের কোলাহলের মোহ। আমি জানি মনে মনে সেউতি যুথি জবা, আনবে থেকে ক্ষণে ক্ষণে কবির স্মৃতিসভা। বর্ষা শরৎ বসন্তেরই প্রাঙ্গণেতে আমায় ঘেরি, যেথায় বিনা যেথায় বেরি বেজেছে উৎসবে, সেথায় আমার আসন পরে স্নিগ্ধ শ্যামল সমাদরে, আলিপনায় স্তরে স্তরে আকুন আঁকা হবে, আমার মৌন করবে পূর্ণ পাখির কলরবে। জানি আমি এই বারতা রইবে অরণ্যেতে,
ওদের সুরে কবির কথা দিয়েছিলেন গেতে। ফাগুন হাওয়ায় শ্রাবণ ধারে এই বারোটাই বারে বারে দিকবালাদের দ্বারে দ্বারে উঠবে হঠাৎ বাজি। কভু করুণ সন্ধ্যা মেঘে কভু অরুণ আলোক লেগে এই বারোটা উঠবে জেগে রঙিন বেশে সাজি। স্মরণ সবাই আসন আমার শোনায় দেবে মাঝি। আমার স্মৃতি থাক না গাথা আমার গীতি মাঝে, যেখানে ওই ঝাউয়ের পাতা মনমরিয়া বাজে, যেখানে ওই শিউলি তলে ক্ষণ হাসির শিশির জলে ছায়া যেথায় ঘুমে ধরে কিরণ কণা মালি, যেথায় আমার কাজের বেলা কাজের বেশে করে খেলা, যেথায় কাজের অবহেলা নিভৃতে দ্বীপ জ্বালি, নানা রঙের স্বপন দিয়ে ভরে রূপের ডালি। ধীরে সন্ধ্যা আসে, একে একে গ্রন্থি যত যায় স্খলি প্রহরের কর্মজাল হতে। দিন দিল জলাঞ্জলি, খুলি পশ্চিমের সিংহদ্বার, সোনার ঐশ্বর্য তার অন্ধকার আলোকের সাগর সঙ্গমে। দূর প্রভাতের পানে নত হয়ে নিঃশব্দে প্রণমে
চক্ষু তার মুদে আসে, এসেছে সময় গভীর ধ্যানের তলে আপনার বাহ্য পরিচয় করিতে মগন। নক্ষত্রের শান্তি ক্ষেত্র অসীম গগন, যেথা ঢেকে রেখে দেয় দিনশ্রীর অরূপ সত্তারে, সেথায় করিতে লাভ সত্য আপনারে, খেয়া দেয় রাত্রি পারাবারে। বন্ধু রহ রহ আজি সঘন শ্রাবণ প্রাতে ছেলেকে মোর স্বপ্নে ছেলেকে মোর স্বপ্নে সাথী হারা বন্ধু বেলা বৃথা যায় আজি বাদলে কথা মোর হৃদয়ে কথা মোর হৃদয়ে বন্ধু রহ রহ আসন্ন বর্ষের শেষ, পুরাতন আমার আপন শ্লথবৃন্ত ফলের মতন ছিন্ন হয়ে আসিতেছে। অনুভব তারি আপনারে দিতেছে বিস্তারি, আমার সকল কিছু মাঝে প্রচ্ছন্ন বিরাজে। নিগূঢ় অন্তরে যেই একা চেয়ে আছি, পাই যদি দেখা। পশ্চাতের কবি মুছিয়া করিছে ক্ষীণ আপন হাতের আঁকা ছবি। সুদূর সম্মুখে সিন্ধু নিঃশব্দ রজনী, তারি তীর হতে আমি আপনারই শুনি পদধ্বনি। অসীম পথের পান্থ এবার এসেছি ধরা মাঝে, মর্ত জীবনের কাজে। সে পথের পরে ক্ষণে ক্ষণে অগোচরে সকল পাওয়ার মধ্যে পেয়েছি অমূল্য উপাদেয়, এমন সম্পদ যাহা হবে মোর অক্ষয় পাথেয়। মন বলে আমি চলিলাম, রেখে যাই আমার প্রণাম তাদের উদ্দেশ্যে, যারা জীবনের আলো ফেলেছেন পথে, যাহা বারে বারে সংশয় ঘুচালো। মনে রেখো যদি দূরে যায় চলে, তবু মনে রেখো
যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়, নব প্রেম জালে মনে রেখো, যদি থাকে কাছাকাছি দেখিতে না পাও, ছায়ার মতো আছি না আছি, মনে রেখো, যদি জল আসে আখি পাতে, যদি জল আসে আখি পাতে, একদিন যদি খেলা থেমে যায়, মধুরাতে তবু মনে রেখো, একদিন যদি বাধা পড়ে কাজে, শারদ প্রাতে তবু মনে রেখো, যদি পড়ে মনে, যদি পড়ে মনে, ছলো ছলো জলনা দেখা দে, কোনে মনে রেখো, তবু মনে রেখো। আমার কীর্তিরে আমি করি না বিশ্বাস, জানি কালো সিন্ধু তারে নিয়ত তরঙ্গ ঘাতে দিনে দিনে দিবে লুপ্ত করি। আমার বিশ্বাস আপনারে, দুই বেলা সেই পাত্র ভরি এ বিশ্বের নিত্য সুধা করিয়াছি পান। প্রতি মুহূর্তের ভালোবাসা তার মাঝে হয়েছে সঞ্চিত, দুঃখ ভারে দীর্ণ করে নাই, কালো করে নাই ধুলি শিল্পেরে তাহার। আমি জানি যাব যবে সংসারের রঙ্গভূমি ছাড়ি, সাক্ষ্য দেবে পুষ্পবন ঋতুতে ঋতুতে
এ বিশ্বের ভালোবাসিয়াছি, এ ভালোবাসাই সত্য, এ জন্মের দান। বিদায় নেবার কালে এ সত্য অম্লান হয়ে মৃত্যুরে করিবে অস্বীকার। আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী। 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 দিন চলে যায়, আমি আনমনে তারি আশা চেয়ে থাকি বাতায়নে। ওগো প্রাণে মনে আমি যে তাহার পরশ পাবার প্রয়াসী। আমি সুদূরের পিয়াসী। ওগো সুদূর বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি। মোর ডানায় আছে এক ঠাই, সে কথা যে যাই পাশরি। আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী। আমি উন্মনা হে, হে সুদূর আমি উদাসী। রৌদ্র মাখানো অলস বেলায় তরু মরে ছায়ার খেলায়। কি মূরতি তব নীল আকাশে, নয়নে উঠে গো আভাসী। হে সুদূর আমি উদাসী। ওগো সুদূর বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি। কক্ষে আমার রুদ্ধ দুয়ার, সে কথা যে যাই পাশরি। আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী। 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 ক্ষণে ক্ষণে মনে হয় যাত্রার সময় বুঝি এলো। বিদায় দিনের পরে আবরণ ফেলো অপ্রগল্ভ সূর্যাস্ত আভার। সময় যাবার, শান্ত হোক, স্তব্ধ হোক, স্মরণ সভার সমারোহ, নারচুক শোকের সম্মোহ। বনশ্রেণী প্রস্থানের দ্বারে ধরণীর শান্তি মন্ত্র দিক মৌন পল্লব সম্ভারে। নামিয়া আসুক ধীরে
রাত্রির নিঃশব্দ আশীর্বাদ, সপ্তর্ষির জ্যোতির প্রসাদ। ক্ষণে ক্ষণে মনে হয় যাত্রার সময় বুঝি এলো, বিদায় দিনের পরে আবরণ ফেলো অপ্রগল্ভ সূর্যাস্ত আভার। সময় যাবার, শান্ত হোক, স্তব্ধ হোক, স্মরণ সভার সমারোহ, নারচুক শোকের সম্মোহ। বনশ্রেণী প্রস্থানের দ্বারে ধরণীর শান্তি মন্ত্র দিক মৌন পল্লব সম্ভারে। নামিয়া আসুক ধীরে রাত্রির নিঃশব্দ আশীর্বাদ, সপ্তর্ষির জ্যোতির প্রসাদ। আমার জীর্ণ পাতা, আমার জীর্ণ পাতা, যাবার বেলায় বারে বারে ডাক দিয়ে যায় নতুন পাতার দ্বারে দ্বারে। জীর্ণ পাতা, আমার জীর্ণ পাতা, তাই তো আমার এই জীবনের বনচ্ছায়ে ফাগুন আসে ফিরে ফিরে। দক্ষিণ বায়ে নতুন সুরে গান উড়ে যায়। আকাশ পারে নতুন রঙে ফুল ফোটে, তাই ভারে ভারে জীর্ণ পাতা, আমার জীর্ণ পাতা। ওগো আমার নিত্য নূতন, দাঁড়াও হেসে চলবো তোমার নিমন্ত্রণে নবীন বেশে। ওগো আমার নিত্য নূতন, দাঁড়াও হেসে চলবো তোমার নিমন্ত্রণে নবীন বেশে। দিনের শেষে নিবল যখন পথের আলো, সাগর তীরে যাত্রা আমার যেই পুরানো, তোমার বাঁশি বাজে সাঁঝের অন্ধকারে। শূন্যে আমার উঠল তারা, সারে সারে জীর্ণ পাতা, আমার জীর্ণ পাতা। যাবার বেলায় বারে বারে ডাক দিয়ে যায় নতুন পাতার দ্বারে দ্বারে। জীর্ণ পাতা, আমার জীর্ণ পাতা, আমার জীর্ণ পাতা। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করে, বিচিত্র ছলনা জালে ছলনাময়ী। মিথ্যা বিশ্বাসের ফাঁদে পেতেছ নিপুণ হাতে সরল জীবনে। এই প্রবঞ্চনা দিয়ে মহত্তরে করেছ চিহ্নিত
তার তরে রাখুনি গোপন রাত্রি। তোমার জ্যোতিষ্কতারে যে পথ দেখায়, সে যে তার অন্তরের পথ, সে যে চিরস্বচ্ছ। সহজ বিশ্বাসে সে যে করে তারে সমুজ্জ্বল। বাহিরে কুটিল হোক, অন্তরে সে রজ্জু। এই নিয়ে তাহার গৌরব। লোকে তারে বলে বিড়ম্বিত, সত্যের সে পায় আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে। কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে, শেষ পুরস্কার নিয়ে যায় সে আপন ভাণ্ডারে। অনায়াসে যে পেরেছে ছলনা সইতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ ও মোর ভালোবাসার ধন তোমায় নতুন করে পাবো বলে দেখা দেবে বলে তুমি হও যে দর্শন ও মোর ভালোবাসার ধন তোমায় নতুন করে পাবো বলে। ওগো তুমি আমার নড়ালের, তুমি আমার চিরকালের ক্ষণকালের লীলার স্রোতে হও যে নিমগ্ন ও মোর ভালোবাসার ধন তোমায় নতুন করে পাবো বলে। আমি তোমায় যখন খুঁজে ফিরি, ভয়ে কাঁপে মন, প্রেমে আমার ঢেউ লাগে তখন। আমি তোমায় যখন খুঁজে ফিরি, ভয়ে কাঁপে মন, প্রেমে আমার ঢেউ লাগে তখন। তোমার শেষ নাহি তাই শূন্য সে যে শেষ করে দাও আপনাকে যে শেষ নাহি তাই শূন্য সে যে শেষ করে দাও আপনাকে যে। ওই হাসিরে দেয় ধুয়ে মন, বিরহের রোদ
নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ ভালোবাসার ধন তোমায় নতুন করে পাবো বলে। মনে কি দ্বিধা রেখে গেলে চলে সেদিন ভরা সাঁঝে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফিরালে মুখখানি কি কথা ছিল যে মনে 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 কি দ্বিধা রেখে গেলে চলে তুমি সে কি হেসে গেলে আখি কোণে আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয়খানি তুমি সে কি হেসে গেলে আখি কোণে আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয়খানি তুমি আছো দূর ভুবনে মনে কি দ্বিধা রেখে গেলে চলে আকাশে উড়েছে বকপাতি বেদনা আমার তারি সাথী আকাশে উড়েছে বকপাতি বেদনা আমার তারি সাথী আকাশে উড়েছে বারে কো তোমায় সুধাবারে চাই বিদায় কালে কি বলো নাই বারে কো তোমায় সুধাবারে চাই বিদায় কালে কি বলো নাই সে কি রয়ে গেল গো সিক্ত যুথির গন্ধ বেদনে মনে মনে কি দ্বিধা রেখে গেলে চলে সেদিন ভরা সাঁঝে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফিরালে মুখখানি কি কথা ছিল যে মনে 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 কি দ্বিধা রেখে গেলে চলে। So what I'm going to read is an excerpt from the Calcutta Municipal Gazette. This was a Tagore Memorial Special Supplement which was published on September 13th, 1941. The title of the excerpt is, the main article of course, is Last Days with Gurudev by an Ashramite. What I'm going to of course read from that article is a selection. Painfully vivid is the memory of the fateful morning of the day he was taken to Calcutta. He was sitting in the room upstairs waiting to be carried downstairs to the bus. I went in and touched his feet.
He looked up sadly and did not smile. Chollam, I go, was all he said, and then looked away. I shrank within myself. So ominous that simple words sounded. Slowly and carefully he was brought down and put down on the bus. Marvelously beautiful he looked as he lay reclining inside, robed in a black gown, wearing dark glasses. As the bus moved forward, many suppressed their sobs. Some clicked their cameras, but the majority sang Amader Shantiniketan Shob Hote Apon. The joyous spirit of that song and the superb beauty of the form within the bus cured the temporary morbidity of spirit and revived and strengthened the hope that surely he will come back. Such a one cannot die. On both sides of the road to the station, men and women had gathered to catch a glimpse of the passing bus and, if lucky, of the face within. By the time he was comfortably lodged in the beautiful saloon car, we had regained our spirits and were almost cheerful. What a magnificent reception we shall arrange when he returns after a month. What happiness to look forward to. I said to my companion as the train slowly steamed away. Miserable playthings of fate. Little did we know then that all we would bring back from Calcutta would be a few handfuls of ashes and a great load of soil. দুঃখের আধার রাত্রি বারে বারে এসেছে আমার দ্বারে একমাত্র অস্ত্র তার দেখেছিল কষ্টের বিকৃত ভান ত্রাসের বিকট ভঙ্গি যত অন্ধকারে ছলনার ভূমিকা তাহার যতবার ভয়ের মুখোশ তার করেছে বিশ্বাস ততবার হয়েছে অনর্থ পরাজয়। এই হার জিত খেলা জীবনের মিথ্যায় কুহক শিশুকাল হতে বিজড়িত পদে পদে এই বিভীষিকা দুঃখের পরিহাসে ভরা ভয়ের বিচিত্র চলচ্ছবি মৃত্যুর নিপুণ শিল্প বিকীর্ণ আধারে। দূরে কোথাও দূরে দূরে আমার মন বেড়ায় গো ঘুরে ঘুরে দূরে কোথাও দূরে দূরে। পিসেমশাই, কি অমল? আমি কি ওই উঠোনটাতেও যেতে পারবো না? না বাবা। ওই জানলার ধারেও না? কবিরাজ বারণ করেছেন। হ্যাঁ বাবা, সেখানে রোজ রোজ বসে থেকেই তো তোমার ব্যায়ামও বেড়ে গেছে। না পিসেমশাই না, আমার ব্যায়ামর কথা আমি কিছুই জানি নে, কিন্তু সেইখানে থাকলে আমি খুব ভালো থাকি। হ্যাঁ, সেখানে বসে বসে তুমি এই শহরের যত রাজ্যের ছেলে বুড়ো সকলের সঙ্গেই ভাব করে নিয়েছো।
আমার দরজার কাছে রোজ যেন একটা মস্ত মেলা বসে যায়। আচ্ছা, এতেও কি কখনো শরীর টেকে? হ্যাঁ, দেখো দেখি, আজ তোমার মুখখানা কিরকম ফ্যাকাশে হয়ে গেছে। পিসেমশাই, হুম, আমার সেই ফকির হয়তো আজ আমাকে জানলার কাছে না দেখতে পেয়ে চলে যাবে। তোমার আবার ফকির কে? সেই যে রোজ আমার কাছে এসে নানা দেশ বিদেশের কথা বলে যায়, আমার শুনতে ভারী মজা লাগে। কই, আমি তো কোনো ফকিরকে জানি নে। এই ঠিক তার আসবার সময় হয়েছে। তোমার পায়ে পড়ি, তুমি তাকে একবার বলে এসো না, সে যেন আমার ঘরে এসে একবার বসে। ওই রে, ঠাকুরদা আসছে। সর্বনাশ করলে, ছেলেগুলোকে ঘরের বার করাই ওর এই বুড়ো বয়সের খেলা, তাই ওকে ভয় করি। জয় হোক। এই যে ফকির, এসে এসো, আমার বিছানায় এসে বসো। কেন ভাই মাধব দত্ত, আমাকে তোমার ভয় কিসে? তুমি যে ছেলে খেপাবার সর্দার। হ্যাঁ, তা মিছে বলনি। কিন্তু ভাই, ঘরে ধরে রাখবার মতো খেলাও আমি যে কিছু জানি। তাই? আচ্ছা ঠাকুরদা, আমি ফকির। তুমি যে কি নও তা তো ভেবেই পাই না। ফকির, ও ফকির, এবার তুমি কোথায় গিয়েছিলে ফকির? আমি এবার ক্রৌঞ্চ দ্বীপে গিয়েছিলুম। সেইখান থেকেই এইমাত্র আসছি। ক্রৌঞ্চ দ্বীপে? আহা, এতে আশ্চর্য হও কেন? তোমাদের মতো আমাকে পেয়েছো? আমার তো যেতে কোনো খরচ নেই, আমি যেখানে খুশি যেতে পারি। বাহ, তোমার তো ভারী মজা। আমি যখন ভালো হব তখন তুমি আমাকে চেলা করে নেবে বলেছিলে, মনে আছে তো ফকির? খুব মনে আছে। বেড়াবার এমন সব মন্ত্র শিখিয়ে দেব যে সমুদ্রে, পাহাড়ে, অরণ্যে কোথাও কিছুতে বাধা দিতে পারবে না। এসব কি পাগলের মতো কথা হচ্ছে তোমাদের? এই দেখো বাবা অমল, পাহাড় পর্বত সমুদ্রকে ভয় করিনি, কিন্তু তোমার এই পিসেটির সঙ্গে যদি আবার ওই কবিরাজ এসে জোটেন, তাহলে কিন্তু আমার মন্ত্রকে হার মানতে হবে। না না পিসে মশাই, তুমি কবিরাজকে কিচ্ছু বলো না। এখন আমি এইখানেই শুয়ে থাকবো, কিচ্ছু করব না। কিন্তু যেই দিন আমি ভালো হব সেই দিনই আমি ফকিরের মন্ত্র নিয়ে চলে যাব। নদী, পাহাড়, সমুদ্রে আমাকে আর ধরে রাখতে পারবে না। ছি বাবা, কেবলই এমন যাই যাই করতে নেই। শুনলে আমার মন কেমন খারাপ হয়ে যায়। ক্রৌঞ্চ দ্বীপ কিরকম দ্বীপ আমাকে বলো না ফকির। ক্রৌঞ্চ দ্বীপ সে ভারী আশ্চর্য জায়গা, সে পাখিদের দেশ। সেখানে মানুষ নেই, তারা কথা কয় না, চলে না, তারা গান গায় আর ওড়ে ওড়ে। বাহ, কি চমৎকার! সমুদ্রের ধারে? হ্যাঁ, সমুদ্রের ধারে বই কি। সব নীল রঙের পাহাড় আছে? নীল পাহাড়েই তো তাদের বাসা। সন্ধ্যের সময় সেই পাহাড়ের ওপর সূর্যাস্তের আলো এসে পড়ে, আর ঝাঁকে ঝাঁকে সবুজ রঙের পাখি তাদের বাসায় ফিরে আসতে থাকে। তখন সেই আকাশের রঙে, পাখির রঙে, পাহাড়ের রঙে সে এক কাণ্ড হয়ে ওঠে। আচ্ছা, পাহাড়ে ঝর্ণা আছে? বিলক্ষণ বিলক্ষণ। ঝর্ণা না থাকলে কি চলে? শোনো, পাখিগুলো আমাকে নিতান্ত তুচ্ছ একটা মানুষ বলে যদি এক ঘরে করে না রাখতো, তাহলে এই ঝর্ণার ধারে তাদের হাজার হাজার বাসার একপাশে বাসা বেঁধে সমুদ্রের ঢেউ দেখে দেখে সমস্ত দিনটা কাটিয়ে দিতুম। আমি যদি পাখি হতুম তাহলে একটা ভারী মুশকিল হতো যে। শুনলুম তুমি নাকি দইওয়ালাকে বলে রেখেছো যে বড় হলে তুমি দই বিক্রি করবে। পাখিদের মধ্যে তোমার দইয়ের ব্যবসাটা তেমন বেশ জমতো না, কি বলো? বোধ হয় ওতে তোমার কিছু লোকসানি হতো। আর তো আমার চললো না, আমাকে শুদ্ধ তোমরা খেপিয়ে দেবে দেখছি। আচ্ছা, আমি চললুম। হ্যাঁ পিসে মশাই। হ্যাঁ বাবা। আমার সেই দইবালা এসে চলে গেছে। গেছে বই কি? তোমার ওই শখের ফকিরের তলপি বয়ে ক্রৌঞ্চ দ্বীপের পাখির বাসায় উড়ে বেড়ালে তার তো আর পেট চলে না। অমল, সে তোমার জন্য একবার দই রেখে গেছে। যাকে আমি চললুম। হ্যাঁ।
ফকির, ও ফকির, পিসেমশাই তো গেছেন। এবার আমাকে চুপি চুপি বলো না, ডাকঘরে কি আমার নামে রাজার চিঠি এসেছে? হ্যাঁ, শুনেছি তো, তাঁর চিঠি রওনা হয়ে বেরিয়েছে। সে চিঠি এখন পথে আছে। পথে? কোন পথে? সেই যে বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে গেলে অনেক দূরে দেখা যায় সেই ঘন বনের পথে। সে কি? তবে তো তুমি সব জানো দেখছি, কিন্তু কেমন করে জানলে? তা আমি জানি নে, আমি যেন চোখের সামনে দেখতে পাই, মনে হয় যেন আমি অনেকবার দেখেছি। আমি দেখতে পাই রাজার ডাকঘর করা পাহাড়ের উপর থেকে একলা কেবলই নেমে আসছে, বাঁ হাতে তার লণ্ঠন, কাঁধে তার চিঠির থলি। কতদিন কত রাত ধরে সে কেবলই নেমে আসছে। যতই সে আসছে দেখছি আমার বুকের ভেতরটা ভারী খুশি হয়ে হয়ে উঠছে। বাবা, অমন নবীন চোখ তো আমার নেই, তবু তোমার দেখার সঙ্গে সঙ্গে আমিও যেন দেখতে পাচ্ছি। আচ্ছা ফকির, যার ডাকঘর, তুমি সেই রাজাকে জানো? হ্যাঁ, জানি বই কি। আমি যে তার কাছে রোজ ভিক্ষা নিতে যাই। সে তো বেশ, আমি ভালো হয়ে উঠলে আমিও তার কাছে ভিক্ষে নিতে যাব। পারবো না যেতে? বাবা, তোমার আর ভিক্ষের দরকার হবে না, তিনি তোমাকে যা দেবেন অমনি দিয়ে দেবেন। না না, আমি তার দরজার সামনে পথের ধারে দাঁড়িয়ে জয় হোক বলে ভিক্ষা চাইব। আচ্ছা, তুমি কি ভিক্ষা চাইবে? আমি বলবো আমাকে তোমার ডাকঘর করা করে দাও, আমি অমনি লণ্ঠন হাতে ঘরে ঘরে তোমার চিঠি বিলি করে বেড়াবো। আমি দেশে দেশে ঘরে ঘরে তোমার চিঠি বিলি করে বেড়াবো। এই যে, আচ্ছা তোমরা দুজনে মিলে এ কি ফ্যাসাদ বাঁধিয়ে বসে আছো বলো দেখি? হ্যাঁ, কেন, হয়েছেটা কি? শুনছি তোমরা নাকি রটিয়েছ রাজা তোমাদেরই চিঠি লিখবেন বলে ডাকঘর বসিয়েছেন। হ্যাঁ, তাতে হয়েছেটা কি? হয়েছেটা কি? এই যে আমাদের পঞ্চানন মোড়ল সেই কথাটি রাজার কাছে লাগিয়ে বেনামি চিঠি লিখে দিয়েছে। সকল কথাই যে রাজার কানে ওঠে সে কি আমরা জানি নে? তবে সামলে চলো না কেন? রাজা বাদশাহ নম করে অমন যা তা মুখে আনো কেন? তোমরা যে আমাকে শুদ্ধ মুশকিলে ফেলবে দেখছি। ফকির, রাজা কি রাগ করবে? অমনি বললেই হলো, রাগ করবে? কেমন রাগ করে দেখি না। আমার মতো ফকির আর তোমার মতো ছেলের ওপর রাগ করে সে কেমন রাজাগিরি ফলায় তা দেখা যাক। কিন্তু ভাই, তুমি যে ঘুমিয়ে পড়ছো। হ্যাঁ, আমার ভারী ঘুম পাচ্ছে, জানি নে কেন আমার থেকে থেকে ঘুম পায়। দেখো ফকির, আজ সকালবেলা থেকে আমার চোখের উপরে থেকে থেকে অন্ধকার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে সব যেন স্বপ্ন। একেবারে চুপ করে থাকতে ইচ্ছে করছে, কথা কইতে আর ইচ্ছে করছে না। রাজার চিঠি কি আসবে না? এখন এই ঘর যদি সব মিলিয়ে যায়, যদি আসবে, আসবে, চিঠি আজই আসবে। আজ কেমন ঠেকছে? কবিরাজ মশাই, আজ খুব ভালো বোধ হচ্ছে। মনে হচ্ছে যেন সব বেদনা চলে গেছে। হ্যাঁ বলুন কবিরাজ মশাই। ওই হাসিটি তো ভালো ঠেকছে না। হ্যাঁ, ওই যে বলছে খুব ভালো বোধ হচ্ছে, ওটাই হলো খারাপ লক্ষণ। আমি তো নিষেধ করে গিয়েছিল, কিন্তু বোধ হচ্ছে বাইরের হাওয়া লেগেছে। এই যে আমি দেখে এলুম তোমাদের সদর দরজার ভিতর দিয়ে হু হু করে হাওয়া বইছে, ওটা একেবারেই ভালো না। ও দরজাটা বেশ ভালো করে তালা চাবি বন্ধ করে দাও। আর এই যে জানলা দিয়ে সূর্যাস্তের আভাটা আসছে, ওটাও বন্ধ করে দাও। আরে ওতে রোগীকে বড় জাগিয়ে রেখে দেয়। কবিরাজ মশাই, আপনার ব্যবস্থা বড় কঠোর। হ্যাঁ, রোগের সমস্ত দুঃখ ও বেচারা চুপ করে সহ্য করে। হ্যাঁ, কিন্তু আপনার ওষুধ খাবার সময় ওর কষ্ট দেখে আমার বুক ফেটে যায়।
ওই কষ্ট যত প্রবল তার ফল তত বেশি। আরে তাই তো মহর্ষি চবন বলেছেন, ভেষজং হিত বাক্যঞ্চ তিক্তং আশু ফলপ্রদং। দোহাই কবিরাজ মশাই, দোহাই, এসব কথা রেখে দিন। আচ্ছা, এখন বলুন ব্যাপারখানা কি? শোনো, বোধ হচ্ছে আর ধরে রাখা যাবে না। কবিরাজ মশাই? অমল চোখ বুজে রয়েছে, বোধহয় ঘুমোচ্ছে। কবিরাজ মশাই, যে আপনার নয় তাকে ঘরে এনে রাখলুম, তাকে ভালোবাসলুম, এখন বুঝি আর তাকে ঘরে রাখতে পারবো না। ওকে, এই তোমাদের ঘরে যে মোড়ল আসছে, কি উৎপাত, কি উৎপাত। দত্তমশাই, আমি তবে উঠি। হ্যাঁ, আচ্ছা, কিন্তু কিন্তু তুমি যাও, ওই দরজাটা এখনই ভালো করে বন্ধ করে দাও। আর শোনো, আমি বাড়ি গিয়ে একটা বিষ বড়ি পাঠিয়ে দিচ্ছি, সেইটা খাইয়ে দেখো, যদি রাখবার হয় তো সেইটাতেই টেনে রাখতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আসি, কেমন? আসি। আচ্ছা আচ্ছা, আসুন আসুন আসুন। কিরে ছড়া? আরে চুপ চুপ। না ফকির, তুমি ভাবছো আমি ঘুমোচ্ছি? আমি ঘুমোইনি, আমি যেন অনেক দূরের কথাও শুনতে পাচ্ছি। এই যে মাধব দত্ত। হ্যাঁ, বলুন। ওই মাধব দত্ত, আজকাল তোমাদের যে খুব বড় বড় লোকের সঙ্গে সম্বন্ধ। বলেন কি মোড়ল মশাই, এমন পরিহাস করবেন না। আমরা নিতান্তই সামান্য লোক। না না না, তোমাদের এই যে ছেলেটি এই যে রাজার চিঠির জন্য অপেক্ষা করে আছে। মোড়ল মশাই, ও ছেলে মানুষ, ও পাগল, ওর কথা কি ধরতে আছে? না, এটা আর আশ্চর্য কি? হ্যাঁ, তোমাদের মতো এমন যোগ্য ঘর রাজা পাবেন কোথায়? সেই জন্যই দেখছো না, ঠিক তোমাদের জানলার সামনেই রাজার নতুন ডাকঘর বসেছে। ওরে ছড়া, তোর নামে রাজা চিঠি এসেছে যে। সত্যি? আরে কি সত্যি না হয়ে যায়? তোমার সঙ্গে রাজার বন্ধুত্ব। এই যে এই যে এই তার চিঠি। আমাকে ঠাট্টা করো না ফকির। ও ফকির, বলো না, এ কি সত্যি তার চিঠি? হ্যাঁ বাবা, আমি ফকির তোমাকে বলছি, এই সত্য তার চিঠি। কিন্তু আমি যে এতে কিছুই দেখতে পাচ্ছি না, আমার চোখে আজ সব সাদা হয়ে গেছে। মোড়ল মশাই, বলে দাও না এই চিঠিতে কি লেখা আছে? এই রাজা লিখেছেন, রাজা লিখেছেন, আমি আজকালকের মধ্যেই তোমাদের বাড়ি যাচ্ছি। হ্যাঁ, এই আমার জন্য তোমাদের মুড়ি মুড়কির ভোগ তৈরি করে রেখো। মোড়ল মশাই, রাজভবন আর আমার এক দণ্ড ভালো লাগছে না। মোড়ল মশাই, দোহাই আপনার, দোহাই আপনার, এসব কথা নিয়ে পরিহাস করবেন না। পরিহাস? কিসের পরিহাস? পরিহাস করেন এমন সাধ্য আছে ওর? আরে ঠাকুরদা, তুমিও খেপে গেলে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি খেপেছি, তাই আজ এই সাদা কাগজে অক্ষর দেখতে পাচ্ছি। রাজা লিখছেন, তিনি স্বয়ং অমলকে দেখতে আসছেন, তিনি তার রাজকবিরাজকেও সঙ্গে করে আনছেন। ফকির, ওই যে তার বাজনা বাজছে, শুনতে পাচ্ছ না? উনি আরো একটু না খেপলে তো শুনতে পাবেন না। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, আমি মনে করতুম তুমি আমার উপর রাগ করেছো, তুমি আমাকে ভালোবাসো না। তুমি যে সত্যি রাজার চিঠি আনবে এ আমি মনে করিনি। দাও দাও, আমাকে তোমার পায়ের ধুলো দাও। থাক 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 থাক, না 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 না, এই ছেলেটার ভক্তি শ্রদ্ধা আছে। হ্যাঁ, এই বুদ্ধি নেই বটে, কিন্তু মনটা ভালো। হ্যাঁ, মনটা ভালো। এতক্ষণে 4 প্রহর হয়ে গেছে বোধহয়। ওই যে আমার বন্ধু প্রহরী নগরের সিংহদ্বারে ঘণ্টা বাজাচ্ছে, ঢং 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 ঢং। আচ্ছা, সন্ধ্যা দ্বারা কি উঠেছে ফকির? আমি কেন দেখতে পাচ্ছি না? ওরা যে জানলা বন্ধ করে রেখেছে বাবা, আমি খুলে দিচ্ছি। ও কি? ও কে? ও
কি উৎপাত! খোলো দ্বার! কে তোমরা? খোলো দ্বার! মহারাজ আজ রাত্রে আসবেন। কি সর্বনাশ, কি সর্বনাশ! কত রাত্রে দূত, কত রাত্রে? আজ 2 প্রহর রাত্রে। রাজা তার বালক বন্ধুটিকে দেখবার জন্যে তার সকলের চেয়ে বড় কবিরাজকে পাঠিয়েছেন। এ কি, চারিদিকে সমস্তই যে বন্ধ। খুলে দাও, খুলে দাও, যত দ্বার জানলা আছে সব খুলে দাও। বাবা, বাবা, কেমন বোধ করছো? খুব ভালো, খুব ভালো কবিরাজ মশাই। আমার আর কোনো অসুখ নেই, কোনো বেদনা নেই। সব খুলে দিয়েছো? সব তারাগুলি দেখতে পাচ্ছি, অন্ধকারের ওপারকার সব তারা। অর্ধরাত্রে যখন রাজা আসবেন তখন তুমি বিছানা ছেড়ে উঠে তার সঙ্গে বেরোতে পারবে। পারবো, আমি পারবো। বেরোতে পারলে আমি বাঁচি। আমি রাজাকে বলবো, এই অন্ধকার আকাশের ধ্রুব তারাটিকে দেখিয়ে দাও। বাবা অমল, বলছি যে রাজা তোমাকে ভালোবাসেন, তিনি স্বয়ং আজ আসছেন। তাঁর কাছে আজ কিছু প্রার্থনা করো। আমাদের অবস্থা তো ভালো নয়, জানো তো সব। সে আমি সব ঠিক করে রেখেছি পিসেমশাই। তাই? সে তোমার কোনো ভাবনা নেই। কি কি ঠিক করেছো বাবা? আমি তার কাছে চাইবো তিনি যেন আমাকে তার ডাকঘরের হরকড়া করে দেন। হায় রে! আমি দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করব। আমি দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করব। আমি দেশে দেশে এইবার তোমরা সকলে স্থির হও। এলো, এলো ওর ঘুম এলো। প্রদীপের আলো নিভিয়ে দাও। এখন আকাশের তারাটি থেকে আলো আসুক। ওর ঘুম এসেছে। ঠাকুরদা, ঠাকুরদা, তুমি অমন মূর্তিটির মতো হাত জোর করে নীরব হয়ে আছো কেন? আমার কেমন ভয় হচ্ছে। যা দেখছি এসব কি ভালো লক্ষণ? এরা আমার ঘর অন্ধকার করে দিচ্ছে কেন? তারার আলোতে আবার কি হবে? চুপ, চুপ করো অবিশ্বাসী, কথা কইও না। যে পথ সকল দেশ পারায় উদাস হয়ে যায় হারায়, সে পথ বে কাঙাল পরাণ যেতে চায় কোন অচিন পুরে, দূরে কোথায় দূর